জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। এসেছে জুলাই, ৩৬ দিনের কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের রূপ নেয়া সেই রক্তাক্ত আন্দোলনের ২ বছর পূর্ণ হতে যাচ্ছে। নতুন বাংলাদেশের যে স্বপ্ন পূরণের কতটা বাস্তবায়ন করা গেল? সরকারি দলের বক্তব্য সংস্কার হবে হচ্ছে, বিরোধী দল বলছে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো পাওয়া যায়নি। ঐক্য না করলে আবারও একসাথে জেলে যাওয়ার শঙ্কা সরকারের এক মন্ত্রীর। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরের পর দেশের রাষ্ট্রদূতের মন্তব্য ঘিরেও আলোচনা। এসব নিয়েই আজ আমাদের রাজনীতির আয়োজন। আমাদের সঙ্গে আছেন চারজন অতিথি, একজন অবশ্য আসছেন, আমরা আগেই শুরুতে আমার হাতের বাদিক থেকে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আছে আমার হাতের বাদিকে প্রথমেই ডক্টর আতিক মুজাহিদ এমপি, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঠিক তার বাদিকেই আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমার হাতের ডান দিকে আছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে জয়েন করবেন শহীদুল ইসলাম বাবুল এমপি, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। দর্শক, রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকেও প্রশ্ন করতে পারবেন। আপনাদের তিনজনের উদ্দেশ্যে বলে রাখলাম, আমরা এখন শুরুটা করি ডক্টর আতিক মুজাহিদ এমপি, আপনার মাধ্যমে। জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্ণ হতে যাচ্ছে। কি পেয়েছে মানুষ, আর না পাওয়াগুলো যেগুলো সেগুলোর দায় কার? আপনার সময় ৩ মিনিট। অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। জুলাই বিষয়টা হচ্ছে সবার একটা আন্দোলন ছিল। বাংলাদেশকে বাংলাদেশ নিজের নামে স্বকীয়তায়, নিজের ফরেন পলিসি, নিজের সব কিছু মিলে নিজেকে ফিরিয়ে পাওয়ার, একটা বলে রিক্লেমিং ইউর ওন সভারেন্টি, এইটাকে বলি আমরা জুলাই। জুলাই একটা বাংলাদেশ, পিওর বাংলাদেশ, যে বাংলাদেশ মানুষ আকাঙ্ক্ষা করেছিল সেটাই ছিল জুলাই। জুলাই আলাদা কোনো ইম্পোজিং কিছু না, এটা একটা মানুষের একটা স্বতন্ত্র আকাঙ্ক্ষা থেকে এসেছে। প্রাপ্তি অপ্রাপ্তির কথা যদি বলি, এই জুলাইয়ের ফার্স্ট যেটা আমাদেরকে দেখিয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এই রাষ্ট্রকে রিফর্ম করতে হবে। এই রাষ্ট্রকে এইভাবে আর রাখা যাবে না, কারণ প্রতিটা প্রতিষ্ঠানই ধ্বংস ছিল, নষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। পুলিশ থেকে শুরু করে অল দ্য অ্যাসপেক্টস, বিচার বিভাগ, আপনি কোনো জায়গায় গিয়ে বিচার পাবেন না। প্রধানমন্ত্রী কেন্দ্রে তাকায় থাকতে হবে, সব কিছু। পুলিশ আহত হয়েছে, সব এভরিথিং গোজ ব্যাক টু দ্য প্রাইম মিনিস্টার। যেটা আমাদের শুরু হয়েছে এই সংবিধানের রুট থেকে, কারণ এই সংবিধানের রুটেই ছিল ফেসিজমের মেইন জিনিস, যেটা প্রাইম মিনিস্টারকে ওভার পাওয়ার করেছে, যাকে ফেসিস্ট করে তুলেছে, সেটা মুক্ত করার জন্য ছিল। কিন্তু আনফর্চুনেটলি যেটা রুটেই ছিল আমাদের এই চেঞ্জ করার মানসিকতা, সেটাকে আমরা বললাম গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা রায় দিল যে বাংলাদেশকে একটা পরিপূর্ণ রিফর্ম করা দরকার। এই কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনকে 72তেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাইপাস করা হয়েছে, এটা বলবো যে জুলাই যেরকম আকাঙ্ক্ষা ছিল ঠিক একই আকাঙ্ক্ষা ওই সময় মানুষের ছিল, যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক, একটা পাওয়ার যেভাবে ব্যালান্সিং, সব কিছু একটা ইনক্লুসিভ বাংলাদেশ হবে। সেটা ওই যে বাইপাস করে একটা একদলীয় একটা কাঠামো স্টাইলে এক ব্যক্তি কেন্দ্রিক যে কনস্টিটিউশন করা আছে, সেটাকে আবার দেখলাম যে সেই যে পথে গেলাম। এবং এই জুলাই হচ্ছে এই গভর্নমেন্ট এবং আগের গভর্নমেন্টের লেজিটিমেসি, পলিটিক্যাল সায়েন্সের লেজিটিমেসি, বৈধতা খুব জরুরি। আপনার যে কারো পাওয়ার থাকতে পারে, কিন্তু লেজিটিমেসি না থাকলে সে পাওয়ারটাকে খুব খারাপ, অবৈধ পাওয়ার। তো শেখ হাসিনা পাওয়ারকে অবৈধ পাওয়ার বলতেছেন, তার বৈধ পাওয়ার আর অবৈধ পাওয়ার মধ্যে পার্থক্য আছে। সেই লেজিটিমেসির দুইটা লেজিটিমেসি আমাদেরকে জনগণ দিয়েছে। একটা হচ্ছে গণভোটের লেজিটিমেসি, এটা ডিরেক্ট ম্যান্ডেট, আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ম্যান্ডেট, সেটাকে আমরা বলি আমাদের 350 আসন বা 300 আসনের। আমরা একটাকে নিলাম কিন্তু আরেকটাকে নিলাম না। তার মানে এই জুলাইয়ের যদি বড় আকাঙ্ক্ষাকে বলেন, 50% এই সরকারের শুরুতেই কিন্তু আমাদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে। কি সেটা হচ্ছে আমাদের গণভোট, যেটা আমরা এই জুলাইয়ের একটা ম্যান্ডেট আমরা অলরেডি 50% হারিয়েছি। অন্য বিষয়গুলো যদি বলে ইনস্টিটিউশনাল রিফর্মের ক্ষেত্রে আমরা কোনোভাবেই বলতে পারবো না যে এই 4 মাসে ইনস্টিটিউশনাল কোনো রিফর্ম হয়েছে। বরং একটা জিনিস তৈরি হওয়া ছিল সর্ব ঐক্যমতের ভিত্তিতে, সেটা হচ্ছে বিচারালয়ের আপনার একটা সচিবালয়। সেটাকে উদ্বোধন করেছেন যে আমাদের এখন রানিং আইনমন্ত্রী, কিন্তু সেটাকে ডেমোলিশ করে দেওয়া হলো না। অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তো তার মানে এটা জিনিসটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করার জিনিসটাকে নাই হয়ে গেছে। সুতরাং জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছে জনগণকে ঐক্যবদ্ধ করার, একটা জিনিস শুধু আমি আশাবাদী, সেটা হলো পলিটিক্যাল কালচারে কিছু পরিবর্তন এসেছে।
সংসদীয় কালচারে প্রথম দিন থেকে যে আপনার বয়কট করার নীতি থেকে বড় একটা সংসদে একটা কনস্ট্রাকটিভ টিম এসেছে, এটা আমরা দেখতে পাই। এই দুই একটা আসার জায়গা ছাড়া আর যেটা আমি খুব বেশি মনে করি না যে অনেকগুলো জায়গায় আমার রিফর্ম হয়েছে। জি, আপনার সময় শেষ। আমরা আবুল হাসান রুবেলের কাছে আসি। প্রশ্নটা আসলে ঘুরে ফিরে একই। জুলাইয়ের আগে আপনারা মাঠে ছিলেন বিরোধী, সে সময় জনগণের কণ্ঠ হয়ে সরকারের সমালোচনা করতেন। এখন সরকারে আছেন, মাঠে আর আগের মতো সক্রিয় দেখাও যাচ্ছে না। এইটা কি এমনই আসলে সরকারে গেলে সবকিছু রঙিন মনে হয়? জুলাইয়ের কমিটমেন্ট আসলে কতটুকু পূরণ করা গেছে? ধন্যবাদ। এই প্রথম প্রশ্ন 3 মিনিট। যে তির্যক প্রশ্নটার উত্তর একটু দেওয়া উচিত যে আমরা মাঠে কিন্তু আছি, কালকেও আমাদের একটা প্রোগ্রাম আছে এবং যথারীতি আপনাদের দাওয়াত দিয়েছে। আপনারা যদি আসেন তাহলে কাভারও করতে পারবেন, আশা করি আপনারা আসবেন। এবং আগামীকালকে আমরা যে প্রোগ্রামটা করছি সেটার সাথে আসলে আমাদের জুলাইকে আমরা আসলে একটা খুবই বড় স্বপ্নের জায়গা থেকে দেখি। ফলে এটা একটা সরকার গঠনের ভেতর দিয়ে জুলাই শেষ হয়ে যাচ্ছে, আমাদের আকাঙ্ক্ষা শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী রঙিন হয়ে যাচ্ছে, এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের ভেতরে, বুকের ভেতরে যে আসলে ক্ষোভের বারুদ জমেছিল সেটার একটা স্ফুরণ হয়েছে আসলে জুলাইয়ে। এবং সেই জুলাইয়ের ভেতর দিয়ে আসলে এখানে একটা বিরাট ধরনের মানে কি বলা যেত মানুষের বিভিন্ন সেক্টর, বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আসলে যুক্ত হয়েছেন। আপনি যদি দেখেন যে জুলাইয়ে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন কারা? শ্রমিকরা সবচেয়ে বেশি শহীদ হয়েছেন। এবং তারা যে এখানে এসছেন তাদের আকাঙ্ক্ষা আসলে কীভাবে এখানে বাস্তবায়িত হবে। ধরেন আপনার এই যেই কথাটা বললেন যে একটা নতুন বন্দোবস্ত বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন অর্থনৈতিক বন্দোবস্ত, নতুন একটা সাংস্কৃতিক বন্দোবস্ত, এই যে আগে যে ধরনের মানে সংস্কৃতিটা ছিল সেই সংস্কৃতির একটা বদল আমরা দেখছি অন্ততপক্ষে রাজনৈতিক সংস্কৃতিতে। অন্যদিকে আমাদের নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্ত দরকার, এটা ন্যায্যতার ভিত্তিতে আসলে সম্পদের বন্টনের জায়গা দরকার। জুলাইয়ের অন্যতম জায়গা ছিল আসলে এইটা। আপনি যদি দেখেন বৈষম্য বিরোধিতা, এবং আসলে বৈষম্য বিরোধিতার জায়গা থেকে আমরা কী কী অর্জন করলাম সেই জায়গায়ও আসলে আমাদের হিসাবের জায়গায় আনতে হবে। তৃতীয় আরেকটা বিষয় আমি মনে করি যে আসলে এখানে পুরোটা যদি আপনার বাস্তবায়ন করতে হয় তাহলে আসলে জুলাইকে একটা বৈচিত্র্যময় ব্যাপার হিসাবে আসলে দেখতে হবে। জুলাই আসলে একটা বৈচিত্র্যময় ব্যাপার ছিল। জুলাইয়ের ভেতরে ধরেন আপনি প্রথমেই মানে আমি তো বলবো যে জুলাইয়ের একেবারে শুরুতেই নারীকে আসলে এক অর্থে সাইড করে ফেলা হয়েছে। মানে ধরেন জুলাইয়ের পরে অগাস্টে গিয়েই এটা করা হয়েছে। তারপরে ধরেন জুলাইয়ের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যকে মানে চাপা দিয়ে এক তরফা বয়ান, এটাকে আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বা চেতনা এগুলোর নাম দেওয়া হয়েছে। এই সমস্ত জায়গা থেকে আসলে এখান থেকে সরা শুরু হয়। এবং এই সরার জায়গা থেকে যদি আমরা দেখি যে এটা সবসময় হয়ে আসছে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা, ইতিহাসের উপরে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার যে বয়ান 72 সালে চালু হয়েছিল, পরবর্তীতেও এটা চালু করার চেষ্টা করা হয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং এখনো পর্যন্ত যদি আমি বলি যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আসলে সকলের ঐক্যবদ্ধতার যেই ঐক্যের কথা আমরা প্রথম থেকে বলছি যে আসলে এই ঐক্যটা আমাদের অবশ্যই পার্থক্য থাকবে, বিরোধিতা থাকবে। আপনি একটা খারাপ কাজ করলে সেটার আমি বিরোধিতা করব, কিন্তু আমাদের আসলে দেশটাকে কোথায় এগিয়ে নিয়ে যেতে হবে এই বিষয়ে একটা ঐক্যবদ্ধতার খুবই প্রয়োজনীয়তা আছে। এবং সেই ঐক্যবদ্ধ জায়গা থেকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই আসলে জুলাইয়ের সত্যিকার স্বপ্ন বাস্তবায়িত হবে। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে ফিরছি। সেটি হচ্ছে জুলাই সফল না হলে আপনারা এখনো নিষিদ্ধই থাকতেন। জামায়াতের নির্বাচনী ইতিহাসের সর্বোচ্চ আসন পেয়ে বিরোধী দল হয়েছেন। এবার আপনাদের দিকে অভিযোগ আপনারা জুলাইকে কুক্ষিগত করেছেন। কোন কোন যুক্তিতে বলবেন যে আপনারা সেটা করেননি? জুলাই সফল না হলে আমরা সিদ্ধান্ত থাকতাম, অনেক দলই আবার ক্ষমতা আসার সুযোগ পেত। আপনার সময় 3 মিনিট, একটু লক্ষ্য রাখবেন। দুই দিকে হতো। জুলাই আমাদের সবাইকে অধিকার ফিরিয়ে দিয়েছে। জুলাই আমরা স্বাধীনভাবে আমাদের কথা বলার সুযোগ আমরা পাচ্ছি, কিন্তু জুলাইকে কুক্ষিগত না। জামায়াত ইসলামী জুলাইকে আমরা ধারণ করি এবং জুলাইয়ের যে 1,500 মানুষ শহীদ হয়েছেন, যে তোমরা আহত হলেন, তাদের যে রক্তের ঋণ যাতে করে আমরা নতুন বাংলাদেশটা গড়তে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা মনে করি জুলাই কারো কোনো দলের একক না, জুলাই বাংলাদেশের সবার, এবং বাংলাদেশের সবাই প্রত্যাশা করে যাতে জুলাইয়ের যেই চেতনা, যেই কারণে দেশের ছাত্র যুব সমাজ জীবন দিয়েছে, যাতে করে সেই আঙ্গিকে বাংলাদেশটা গড়ে উঠুক। কিন্তু আমরা খেয়াল করলাম এখন এই 1.5 বছর পার হলো ইন্টারিম গভর্নমেন্টের, নতুন একটা সরকার গঠিত হলো। আমাদের কাছে মনে হচ্ছে কেন যেন ধীরে ধীরে জুলাইকে বুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখুন, গতকাল থেকে আমাদের জুলাই শুরু হয়েছে। আমরা দেখলাম জামাত ইসলামী, এনসিপি, বিভিন্ন ছাত্র সংগঠন, শ্রমিক, আমরাও কিন্তু কর্মসূচি দিয়েছি।
আমরা খেয়াল করি এখন পর্যন্ত আমরা সরকারের জায়গা থেকে যারা সবচেয়ে বেশি জুলাইয়ের কারণে ক্ষমতা আসার সুযোগ পেয়েছেন, এখন পর্যন্ত জুলাইকে ধারণ করে সরকারের কোনো কর্মসূচি আমরা কার্যকর খেয়াল করছি না। যখন আপনি আমাদেরকে বলবেন যে আমরা জুলাইকে কত করছি, তখন আমরা দেখি জুলাই স্মৃতি জাদুঘর এখন উদ্বোধন হচ্ছে না, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখনও কার্যক্রমগুলো মানে চলমান থাকছে না। আমরা যখন দেখি যে জুলাইয়ের কারণে আমরা বাংলাদেশ পেলাম, যে জুলাইয়ের কারণে আমাদের হলো আমরা ইলেকশনটা হলো, সেই জুলাইয়ের যে সনদটা হলো সেটি এখনও কার্যকর শুরু হচ্ছে না। যে জুলাইয়ের মানুষের একটা প্রত্যাশা ছিল দেশটা সংস্কার হবে, ফ্যাসিবাদী কাঠামো থেকে দেশটা আমাদের বেরিয়ে আসবে, আমরা বাংলাদেশের মানুষ অধিকার নিয়ে আমরা সামনে যাওয়ার সুযোগ পাবো। আমরা খেয়াল করলাম সংসদ নির্বাচনের প্রথম দিন থেকে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা সবাই এগিয়ে নিয়ে যাব, আমরা দেখলাম সেই সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মধ্যে দিয়ে মূলত আবার অনৈক্যের দিকে বাংলাদেশ চলছে। যেই দীর্ঘ সময় আমরা যে সংকট মোকাবেলা করেছি, আবার দেখলাম সে নতুন সংকটের বাংলাদেশ মুখোমুখি। যদি সরকার জুলাইকে ধারণ করতো, তাহলে আজকে এই কোশ্চেন কিন্তু আসতো না, জুলাইটা আসলে কার, কে জুলাইকে ধারণ করে, কে জুলাইকে নিয়ে কাজ করতে চায় না। আমরা দেখলাম জুলাইয়ের জায়গা থেকে আমাদের সরকারের যে মূল দায়িত্ব ছিল, সরকার সেখান থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন এবং ধীরে ধীরে আমরা দেখলাম অনেকগুলো মিডিয়াতে কিন্তু জুলাই হারিয়ে যাচ্ছে। জুলাই যে একটা হয়েছে, একটা বিপ্লব যে হয়েছে, এত মানুষ সেখানে জীবন দিয়েছে, একটা ফ্যাসিবাদী সরকার যে তারা সবাই মিলে পালিয়েছে দেশ থেকে, এটাকে এখন অনেকে স্বাভাবিক মনে করার চেষ্টা করছেন। তো আমরা মনে করি জুলাইয়ের যে আমাদের আকাঙ্ক্ষাটা, একটা নতুন বাংলাদেশ রাষ্ট্র আমাদের সংস্কার হবে, যারা হত্যা করে তাদের সেখানে বিচার হবে এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নেওয়ার সুযোগ পাবো, সেটি হচ্ছে আমাদের জুলাই নিয়ে আজকের প্রত্যাশা। তো আমরা মনে করি সেই দিকে সরকার পদক্ষেপ নেবে এবং কারোর উপরে দোষ ঠেলে না দিয়ে তার কাছে সরকার সেখানে করার চেষ্টা করবে। জি, ধন্যবাদ। শহীদুল ইসলাম বাবুলের কাছে আসতে চাই। জুলাই আন্দোলন পর নির্বাচন বা রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় ফল পেয়েছে আসলে বিএনপি, সরকার গঠন করেছে। আপনারা জনগণকে জুলাইয়ের ফল কতটা দিতে পেরেছেন, রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্র কাঠামোতে কি সংস্কার করতে পেরেছেন? আপনি যে ফলের কথা বললেন, আমি ফল মানে আপনি শাসন করা, এই তো সরকারে যাওয়া, এটাই মিন করেছেন। আমি এটা মিন করি না আপনার অর্থে। আর ওই অর্থ যদি বলেন তাহলে আমি বলবো আমাদের বিরোধী দলের সর্বোচ্চ পেয়েছে। বিএনপি ধরেন অনেকবার ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়া দল, একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেত, জামাত বিরোধী দল হইতো কিনা তখন এই প্রশ্ন আছে। প্রধান বিরোধী দল ভিন্ন রাজনৈতিক দল হইতে পারতো, যারা পতিত তারা হইতে পারতো, কিন্তু আমি মনে করি জুলাইয়ের সবচাইতে বড়, তারা নিষিদ্ধ ছিল, বিএনপি নিষিদ্ধও ছিল না, সবচাইতে বড় বেনিফিশিয়ারি জামাতে ইসলাম। তারা বাংলাদেশের ইতিহাসে তাদের নানান রকমের বিতর্কিত জন্মের পর থেকে থাকবার পরেও বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে প্রথমবার বিরোধী দলের চেয়ারে বসেছে, বিরোধী দলের নেতা হয়েছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা জামাত ইসলামের পক্ষে চিন্তা করা খুব কঠিন হইতো যদি বাংলাদেশটা সাধারণভাবে নির্বাচন হইতো বা ফ্যাসিবাদ না আসতো, হ্যাঁ, বা ওই সময় যদি নির্বাচন হইতো। সুতরাং বিএনপিকে যদি বলেন বিএনপি লাভবান, আমি মনে করি না। আমি মনে করি জামাত ইসলাম সবচাইতে বেশি লাভবান এখানে। কারণ বিএনপি সবসময় ওই সময় নির্বাচন হলে, 13 সালে 14 সালে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি বহুবার ক্ষমতায় ছিল। এটা গেলো একটা চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার হলো যে আপনি জুলাই থেকে আমরা কি পেয়েছি বা কি পাইনি। তো জুলাই আকাঙ্ক্ষাটা কি? জুলাই শুধুমাত্র কোনো স্মৃতিস্তম্ভ তো না, জুলাই একটা শুধুমাত্র জাদুঘর না, জুলাইয়ের একটা ব্যাপক আকাঙ্ক্ষা, হ্যাঁ, ব্যাপক আকাঙ্ক্ষা যেরকম ছিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, একটা মানবিক রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, একটা বৈষম্যহীন সমাজ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, হ্যাঁ, এটাই তো অ্যাজ এ হোল মানুষের আর্থসামাজিক মুক্তি। তো এইটা যদি মেইন আকাঙ্ক্ষা, আমি মনে করি সরকার তার সঠিক পথে আছে। ফার্স্ট অফ অল, যে জুলাইতে আমরা কি পেয়েছি আপনি যদি বলেন, আমরা প্রথমত ফ্যাসিবাদকে উৎখাত করতে পেরেছি জুলাইতে। হ্যাঁ, এটা বাংলাদেশের এই জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার মধ্যে আমি মনে করি যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরে 90 এবং এই জুলাই, এইটাই হলো সবচেয়ে বেসিক অ্যাচিভমেন্ট, যে একটা ফ্যাসিবাদী মানবতা বিরোধী শক্তিকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরে আমরা একটা গণতান্ত্রিক পথে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। আমার সকল অর্জন অ্যাচিভড হয় নাই, অর্জিত হয় নাই সব কিছু। আমি এখনো অনেক কিছু বাকি আছে, কারণ আমার মানে বিস্তর সমস্যা। একটা ছোট্ট রাষ্ট্র, এখানে নানান ধরনের ক্ষুধা আছে, দারিদ্র আছে, অন্যায় আছে, অনিয়ম আছে, পদে পদে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, গ্রামে গঞ্জে। এইটাকে যদি আপনি একটা জুলাইয়ের সুইচ দিয়ে আশা করেন যে এটা সব আপনি সমাধান হয়ে যাবে একদিনে, ইট ইজ অ্যাবসার্ড। এটা হবে না কখনো। এটা একটা সমাজ বিপ্লবের ব্যাপার। জুলাই তো একটা ক্ষমতা, একটা শোষক গোষ্ঠীকে আমরা উৎখাত করেছি, কিন্তু আমার সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অন্যায়, অনিয়ম, মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক, এই অন্যায় তো আপনি একদিনে দূর করতে পারবেন না। ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরেন পুলিশ অফিসাররা ব্রিটিশ আমল থেকে
অনিয়মের সাথে যুক্ত থাকে, লাঠিয়াল বাহিনী, কেউ কেউ ঘুষ খায়, সবাই না, অনেকে ভালো অফিসার আছে ইদানিং, হ্যাঁ খাইতো। তাই এটা আপনি জুলাই হয়েছে বলে তাদের সমস্ত প্রত্যেক থানায়, প্রত্যেক ফাঁড়িতে, প্রত্যেক গ্রামে গঞ্জে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে? হবে না। যখন আপনি উপর থেকে যাত্রাটা শুরু করবেন, গ্র্যাজুয়ালি এটা কমতে থাকবে। একটা সুশাসন যখন শুরু হবে একটা রাষ্ট্রের মধ্যে উপর থেকে, সেই সুশাসনের প্রভাব আপনার সময় শেষ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি এবং এটার উত্তরের জন্য আপনাকে 1 মিনিট সময় দেবো। সেটা হচ্ছে ডক্টর আতিক মুজাহিদ তার বক্তব্যের সময় বলছিলেন, আপনি সে সময়টা ছিলেন না, সেটা হচ্ছে সবকিছু প্রধানমন্ত্রী কেন্দ্রিকতা, এটা থেকে আমরা কতটা বেরোতে পেরেছি? 1 মিনিট। এখন কি কেউ প্রধানমন্ত্রীর কাছে বিচার চায়? আগে তো ছিল হাসিনের কাছে বিচার। আর প্রধানমন্ত্রী এই যে যিনি হয়েছেন, তিনি প্রধানমন্ত্রী, তার ব্যক্তিগত জীবনাচার, চলন বলন, তার মানসিক অবস্থা, তার প্রতিহিংসা, রাজনীতির বাইরে আঠা বা আগে যে রাজনীতির সংস্কৃতি ছিল, সকাল হইলে রবীন্দ্রসঙ্গীত শুনতো হাসিনা, বলতো আর শুরু করতো গালিগালা, জামাতে ইসলাম, বিএনপি, খালেদা জিয়া, শুনেছেন প্রধানমন্ত্রীর কাছে কখনো? একবারও শুনেছেন? বরং উনার মাকে গালাগালি করেছে উনি তাদেরকে। উনি বলেছেন আমার নামে কার্টুন আঁকো। বাংলাদেশে আপনি যদি বলেন জুলাইয়ের কোনো পরিবর্তন হয় না, এটা তো খুবই অন্যায় বলা হবে। এই যে 4 মাসের শাসন, একজন মানুষ কি গুম হয়েছে? কোনো রাজনৈতিক দলের সমাবেশ ক্র্যাকডাউন করে বন্ধ করে দেওয়া হয়েছে? সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, কোনো রাজনৈতিক দলের অফিস বন্ধ করে? জামাত ইসলাম তো একদিনও অফিস খুলতে পারে নাই, 17 অনেক বছর, বহু বছর। তাদের অফিস কি একদিনের জন্য বন্ধ করেছে কেউ? বা একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে রাষ্ট্রের প্যাট্রোনাইজেশনে, একটা গুম হয়েছে রাষ্ট্রের প্যাট্রোনাইজেশনে, কোনো জবাবদিহিতা না, এরকম কোনো ব্যাপার হয়েছে? বরং আমরা যে আতিক মুজাহিদ আছে সংসদে, আমি তো দেখি যে এই জুলাই একটা অভূতপূর্ব ব্যাপার। আমি চাই না। জি, আপনার সময়টা শেষ। 10 সেকেন্ড দিতে পারি আমি? তাহলে তো প্রশ্ন করাই ভুল। আপনি প্রশ্ন করবেন কেন? 10 সেকেন্ড দিতে পারি, সবাইকে সময় দিতে হবে। পরে আমাকে আর দিয়েন না, নো নিড এট অল। আচ্ছা, না ঠিক আছে। রুবেল ভাইয়ের কাছে 10 সেকেন্ড ছিল, আমি আরো 10 সেকেন্ড আপনাকে দিলাম, 20 সেকেন্ড। না, আমি বলবো যে আমরা সমস্ত রাজনৈতিক দল এক হয়ে যাওয়া এটাও গণতন্ত্রের জন্য শুভকর না। বরং আমরা সংসদে যেইভাবে আলাপ করছি, সরকারি দল, বিরোধী দল, কোনো মানে বিরোধী দল ইতিপূর্বে স্পিকার 7 বার স্পিকার উনি সংসদ সদস্য উনি বলছেন, এক কানা করি কোনোদিন পাই নাই। বিরোধী দল যা চেয়েছেন, এই যে এমপি সাহেবরা যা চেয়েছেন, কিছু ব্যত্যয় আছে। এইরকম সংসদ বাংলাদেশ ইতিহাসের আগে কখনো সরকারি দল আর বিরোধী দল পেয়েছে বা দিয়েছে এরকম আমি জানি না। জি, ধন্যবাদ আপনাকে। আবারও ফিরছি ডক্টর আতিক মুজাহিদের কাছে। জুলাই নেতৃত্ব দেওয়া যেই স্টুডেন্টরা, তাদেরকে নিয়ে দল এনসিপি আলাদা বরাদ্দ নিয়ে গেছে, জানেন আপনি? আচ্ছা, আমরা ফিরবো আবার। হ্যাঁ, নেতৃত্ব দেওয়া আপনাদের যে দল এনসিপি, যাদের ডাকে রাস্তায় নেমে এসেছিল ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সহ সাধারণ মানুষ, এই মানুষগুলো রাষ্ট্র গঠনের 6টি আসন আপনাদেরকে দিয়েছে। শুধু জোটে যাওয়ার কারণেই কি অনেকটা জনসমর্থন হারিয়েছেন বলে মনে করেন কিনা? এবং একই সঙ্গে শহীদুল ইসলাম বাবুলও একটি প্রশ্ন করেছে, এই উত্তরটা দিবেন 2 মিনিট। অসংখ্য ধন্যবাদ। শুরু করি, শেখ হাসিনা আসলে রবীন্দ্রসঙ্গীত না ভাই, সে তো তাহাজ্জুদ পড়ে শুরু করতো, সে তো 6 ওয়াক্ত নামাজ পড়তো। আপনি ভুলে গেছেন, আপনার বাসার বাড়ি পাশেই তো জেলা, ভুল বলছেন আর কি। যাই হোক, বিরোধী দলের কথা বলছে উনি, বিরোধী দলকে কয় টাকা দিয়েছে? ইন্টারেস্টিং বলি, পার্লামেন্টে বললো যে 20 কোটি টাকা দেওয়া হলো, মানে হচ্ছে 30 লাখ করে 10টা করে মসজিদের জন্য 3 লাখ বরাদ্দ। এটা বিরোধী দল নাকি? এটা মসজিদকে দিয়েছে। আচ্ছা, সরকারি দল, আমি বলি সরকারি দলকে প্রাইম মিনিস্টার এর আগে 50 লাখ টাকা করে 28টা করে মসজিদে দেওয়া হয়েছে। তাহলে এটা তো আমাকে অপমান করা হয়েছে। কেন আমাকে পাবলিক প্লেসে বললো যে আপনাকে দিলাম? এটা কি? ওনারা তো ভিতরে নিয়ে গেছে, তার মানে মানুষ বুঝলে শুধুমাত্র। আমি বলি ভাই, আমরা পরের সময়টা নিব। আমি জাস্ট বললাম যে বিরোধী দলকে উই অ্যাপ্রিশিয়েট, কিন্তু বিষয়টা এরকম না যে সরকারি দল পায় নাই। সরকারি দল বেশি পেয়েছে, আমাদেরকে কম দিয়েছে, সেটা আবার জানিয়ে দিল জনগণকে, আপনার শুধু বিরোধী দলকে দিলাম। আচ্ছা, এটা পজিটিভলি নিলাম, ধরলাম। কিন্তু আসলে যে সাম্যের কথা বললেন, সাম্য হয়নি। 50 লাখ পাইলে আমার এলাকার লোকও 50 লাখ পাওয়া দরকার ছিল। এই কথাটা আমি আরেকবার বলেছিলাম যে সময় কি শেষ নাকি? আচ্ছা, 74 কোটি টাকা যদি আমাদের শাহ আলম সাহেবের উপজেলায় পায়, সেটা কিন্তু প্রাইম মিনিস্টারের ওখানে পাইছে মাত্র 20 কোটি টাকা। তার মানে ওনারটা 3 গুণ পাইছে। ওটাও আমি চাই না। আমি চাই যে আমার শহীদুল ইসলাম বাবুল ভাইটাও 74 কোটি টাকা পাক, আমারটা তো 74 কোটি টাকা পাক, বগুড়ারটা তো পাক, স্পিকারেরটা তো পাক। আমি এটাই চাই। কেন আমি ওইটা বঞ্চিত করবো? আমার তো এরকম থাকা দরকার ছিল। যাই হোক, সেকেন্ড যেটা আসলে যেটা প্রশ্ন করলেন যে আমরা জনবিচ্ছিন্ন হইতেছে, এটা একটা কনসেপ্ট। বাংলাদেশে দেখেন, যারা উৎপাদন করে, ন্যারেটিভ উৎপাদন করে, তারা মনে করে তারাই একমাত্র সব কিছু। আমি মাঝে মাঝে বলি, ভাই আপনি তো খুবই অনেক বুদ্ধিজীবী, প্লিজ গো অ্যান্ড মেক অ্যান পার্টি, একটা পার্টি বানায় প্লিজ একটু মানুষের কাছে কনসেপ্ট করেন। রাজনীতি না করে শুধু তাত্ত্বিকতা করে আর কি। এত সোজা পলিটিক্স বাংলাদেশে। পলিটিক্সে একটা পলিটিক্স সংগঠন, সবাই 54 বছর, 55 বছর, 70 বছরের সংগঠন। এনসিপি এটা 2 ইয়ার সংগঠন। এটা গ্রাজুয়ালি যে পরিমাণ কমিটি, যে পরিমাণ এক্সপানশন হয়েছে, যেটা ওয়েট অ্যান্ড সি, এটা কাজ করতেছে, একটা সময় লাগে।
একটা হলো নির্বাচনের পরবর্তী একটা বুস্ট আপ করতে হয়, কমিটি রিফর্ম করতে হয়, সব কমিটি কিন্তু আস্তে আস্তে হয়, তো একটা সময় লাগবে। জনঘনিষ্ঠটা মানুষের কনসেপ্টের বিষয়, যদি কালের কণ্ঠের ভাষায় 10 সেকেন্ড আরো বলতে পারবেন। কালের কণ্ঠের ভাষায় যদি বলেন তাহলে তো আমরা জনবিচ্ছিন্ন হব, কারণ কালের কণ্ঠে যদি আপনি দেখেন যে মিনিটেই নাকি এখন পশু ওনারা একটা করে ফটো কার্ড বানাই দিচ্ছে হাসনাতের বিরুদ্ধে, কারণ হাসনাত ধরে ফেলছে এই জন্য। এই টাইপের জিনিস দিয়ে না, রিয়েলি মানুষ আসলে ভালোবাসে বাংলাদেশে দেখবেন। এবং বরং বিরোধী দলের, আমি এটা ছোট করতেছি না, বিরোধী দলের যে কয়জন সংসদ সদস্য তার মধ্যে আমাদেরকে এনসিপিকে সবাই মনে করতেছে যে আমরা খুব চমৎকার কাজ করার চেষ্টা করছি, ইয়াং হলেও আমরা যথেষ্ট স্মার্ট ক্রিটিক দিতে পারতেছি। ন্যাশন বিল্ডিং এর ক্ষেত্রে আমরা সরকারকে অ্যাকাউন্টেবল করার জন্য আমাদের জায়গা থেকে প্রতিটা লয়ের ক্ষেত্রে এনসিপির অবদান খুবই চমৎকার, এবং এটা মানুষ এখন ফিল করতেছে যে এরকম আরো ইয়াং দরকার যারা বাংলাদেশ পরিবর্তনে এগিয়ে আসতে পারে। জি, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আতিকুর রহমান। সরকারি বরাদ্দের সাইকেল নিজের নাতনিকে দেওয়ার পর সমালোচনার মুখে তা ফেরত দিয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম। কোটচাঁদপুর কামিল মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র সাইমুম ইসলামের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল সাইকেলটি, কিন্তু সাইমুমকে সেই সাইকেল না দিয়ে উপজেলা জামায়াত আমির তাজুল ইসলাম নিজেই মাস্টার রোলের ফর্মে সই করে সাইকেলটি বাড়ি নিয়ে যান। পরবর্তীতে সাইকেলটি তিনি নিজের নাতনিকে দেন। এছাড়া সম্প্রতি আরও একটি ঘটনা, নড়াইল 2 আসনে জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকায় 2 জায়গায় তার এক মেয়ের নাম পাওয়া যাওয়ার ঘটনাও ঘটেছে। এ নিয়ে দল থেকে তাকে সতর্ক করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, সৎলোকের শাসনের নজিরে এমন সতর্কতা কেন দিতে হচ্ছে, আর সৎলোকেরা সরকারি বরাদ্দ নিজের ঘরে কেন নিচ্ছে? কি বদল হলো, কি বদল করলেন আপনারা? 2-1টা ঘটনাকে দিয়ে আপনি পুরো জিনিসকে 2 মিনিট জাস্টিফাই করা আমার ঠিক হবে না। ইতিমধ্যে সবাই তার ব্যাখ্যাটা দিয়েছেন, নড়াইলের এমপিও তার ব্যাখ্যা দিয়েছেন, তিনি জানতেন না, তার পিএস করেছেন এবং তিনি বহিষ্কার করেছেন। সুতরাং 2-1টা ঘটনা অনেক সময় ব্যক্তির অগোচরে হয়ে যায়, সেটাকে দিয়ে পুরো সংগঠনকে ওইদিকে নেওয়ার যে একটা মিডিয়া টাইল আমরা খেয়াল করলাম, ওইদিকে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি 2-1টা ঘটনা থেকে আমাদের শিক্ষার আছে, যাতে আমরা নিজেরা শুদ্ধ করার সুযোগ পাই। জামাত ইসলামী তার জায়গা থেকে সতর্ক আছে এবং প্রতিটা সময় তার এমপিদেরকে জামাত গাইডলাইন দিচ্ছে। আশা করি এগুলো ভবিষ্যতে ছোটোখাটো ভুল থেকেও এমপিরা সেখানে বেরিয়ে সুযোগ পাবেন। আসলে হচ্ছে কি, আমরা অনেক সময় বড়গুলো দেখার চেষ্টা করি না। আমরা মিডিয়া ধন্যবাদের জন্য যে মিডিয়া ছোটোগুলো বড় করে দেখা, এটা আমাদের জন্য ভালো দিক। আমরা নিজেদেরকে আমরা শুদ্ধ করার সুযোগ আমরা পাচ্ছি। কিন্তু আমরা বলবো সকল ক্ষেত্রে মিডিয়াকে, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামাত, যদি সবার ক্ষেত্রে আপনি সমানভাবে একটু আপনি ইনকোয়ারি করেন তো নিঃসন্দেহে আমাদের ভালো হবে। জামাত ইসলামী মোটা দাগে আমরা বলেছি যে রাষ্ট্রীয় কোনো সুবিধা যেটা হওয়ার সেটা জামাত নিতে চায় না। আমরা প্লটের কথা বলেছি, রাষ্ট্রীয় প্লট আমরা নেব না। আমরা বলেছি আমরা শুল্ক গাড়িও নেব না। এখন যেগুলো একজন ব্যক্তির পাওনা যাকে রাষ্ট্র তাকে দিবেন, সেগুলো তো কোনো আপত্তি নেই। তার তিনি ন্যাম ভবনে থাকেন, তার রাষ্ট্র সেখানে পাও না। কিন্তু যে অতিরিক্ত যদি সুবিধা পাওয়ার কথা, এটি জামাত কখনো নেবে না এবং এই ব্যাপারে আমরা এখনও সতর্ক আছি। এবং যেখানে ছোটোখাটো বলতটি সেখানে জামাত তার দলকে, তার নেতৃবৃন্দকে আমরা সেখানে শুধিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবং যেটা আমরা বলি, আমাদের জুলাই যেটি এসেছে, অনেক বৈষম্যের কথা আপনি বলুন, বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের কথা, বিশেষ করে আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে আসলে আমাদের জুলাইয়ের যে মূল বিষয়টা, নানা জায়গায় আমরা বলি যেই জুলাইটা জনগণ গণভোটে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্রটাকে সংস্কার করার জন্য, ইতিমধ্যে গণভোটটা কিন্তু আমাদের আলোচনার বাইরে চলে যাচ্ছে। তো জুলাইয়ের মূল দিকটা হচ্ছে জনগণ রাষ্ট্র সংস্কার চেয়েছে, আমরা সেখানে রাষ্ট্রটাকে সংস্কার করব, জনগণের চাহিদা লগে রাষ্ট্র আমরা গড়ব। কোনো দল কিংবা কোনো ব্যক্তি চাহিদার কাছে রাষ্ট্র সেখানে জিম্মি হয়ে পড়বে না। এই জায়গায় আমাদের এখন সবচেয়ে বড় সম্পর্ক হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। শহীদুল ইসলাম বাবুলের কাছে আসতে চাই। একই জায়গার ঘটনা, কোটচাঁদপুরের বরাদ্দের সেই সাইকেল নিজের ছেলের নামে নিয়েছেন আবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দিকুর রহমান। একটা সাইকেলের লোভ দলীয় নেতারা সামলাতে কেন পারছেন না? নাকি নিয়েছে আমি জানি না। সাইকেল তো জামাতের নেতা চেয়ারম্যান বোধহয় নাকি উনি বরাদ্দ নিয়েছে, ওনার 2 মিনিট আপনার। ওনার দায়িত্ব সেটা তো ধরেন হয়েছে। এখন আইনের সৎলোকের শাসন চাই আর কি কোরআনের আইন চাই, এই কথা বললে যদি এগুলো হয়, নিজের মেয়েকে দেওয়া, আমার মনে হয় না বিএনপির তো 250-র মতো এমপি আছে, একজনও নিজের মেয়েকে বা এই ধরনের ঘনিষ্ঠ জনকে, ভাইকে আপন মেয়েকে, মেয়ের জামাইকে দিয়েছে এরকম রেকর্ড নাই। আমরা তো সৎলোকের শাসন চাই না মনে হয় আর কি, শুধুমাত্র জামাত চায়। তো সৎলোকের শাসন চাই যদি অবস্থা হয় তাহলে তো মুশকিল আর কি। শুধু এইটা না, আপনি জামাত হয়েছে কি বিহাইন্ড দ্য শাসনের বাইরে ছিল, মেইন স্ট্রিমে কখনো আসতে পারে নাই। সেই জন্য তাদের ব্যক্তিগত ক্যারেক্টারটা, চরিত্রটা মানুষের কাছে উদ্ভাসিত হয় নাই। যখন তাদেরকে আপনি পাবলিকের সাথে এরকম মিশতে দিবেন, বিস্তর অন্যায় এবং অনিয়মের খবর পাবেন আপনি। দিস ইজ ফার্স্ট, এইবার প্রথম আপনি শুনেছেন যে জামাত ইসলাম চাঁদাবাজি করে। অসংখ্য, আমি গুগলে সার্চ দেন, জামাত ইসলাম চাঁদাবাজি খালি মেইন স্ট্রিমের রাজনৈতিক দলেরা করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, বামেরা করে, অন্য দল করে, জামাত ইসলাম করে না, এটা ঠিক না।
অসংখ্য ঘটনা আছে, আপনি সার্চ দিলে গুগলে এখনই পাবেন। তো যাই হোক, সেটা বলছি না। আর এনসিপি, মুজাহিদ যেটা বলেছে ঠিক বলেছে, যে এনসিপির যে তরুণরা তারা ভালো করছে, তাদের মতো আরও কিছু সংসদ সদস্য থাকলে ভালো হতো। জামাতের চাইতে তুলনামূলক তারা মানে ভালো করছে তাদের পারফরমেন্স বা সংসদের সব মিলিয়ে। আর বরাদ্দের কথা বা প্লটের কথা, যেটা প্লট কিন্তু জামাত ইসলাম আগে বলেছে, নির্বাচনের আগে ঘোষণা, আমরা প্লট নেব না, সরকারি সুবিধা নেব না, আমরা কিন্তু আগে বলি নাই। এদের পার্থক্য আছে কিন্তু। আগে বলা হলো ভোট, মানুষের ভোট চাওয়ার ইন্টেনশন থেকে বলা, আর আমরা নির্বাচনে জিতে বলেছি আমরা নিব না। এটা হলো ডিফারেন্স আর কি। তো আপনার ইন্টেনশন যদি কি সেটা আপনাকে বুঝতে হবে, এবং আপনার চিন্তা কি যে আপনি কল্যাণ রাষ্ট্র বা জুলাইয়ের কি চেতনা, সেই চেতনা শুধু মুখে বা ভোট চাওয়ার চলনা কলনা এগুলো দিয়ে যদি হয় তাহলে হবে না। আপনি প্রধানমন্ত্রীর ইন্টেনশন দেখেন, তার চলন বলন দেখেন। এই যে বিরোধী দলের কথা বলছিলাম না, বিরোধী দল বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। আমি কেন এখানে বলছি বা প্রধানমন্ত্রী কেন বলেছে, আপনি চেয়েছেন সেই জন্য মানুষ বলেছে। এর আগে বিরোধী দল এরকম পায় নাই। এই বরাদ্দ, আর বরাদ্দ যেটা বললো যে আমাকে তো দেয় নাই, আমার লোকদের দিয়েছে, মসজিদকে দিয়েছে। বরাদ্দ কারোকে ব্যক্তিগতভাবে দেওয়া হয় 10 সেকেন্ড কারোর জন্য দেওয়া হয় না। বরাদ্দ রাস্তার জন্য হয়, মসজিদের জন্য হয়, মন্দিরের জন্য হয়, উন্নয়নের জন্য হয়। এটা তো বাস্তবতা। তো ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আবুল হাসান রুবেল, যদি ওই একই প্রশ্নটা আপনাকে করি, একটা সাইকেলের লোভ আমাদের রাজনীতিবিদরা কেন সামলাতে পারেন না? এখানে কি 17 বছরের বঞ্চনা কাজ করে? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে আসলে এটা একটা সংস্কৃতির ব্যাপার, একটা সংস্কৃতির ব্যাপার। এবং এটা ধরেন আরেকটা ব্যাপারও আমার কাছে কোনো কোনো সময় এটা একটা সন্দেহ হয় আর কি, যে ধরেন যখন আপনি বরাদ্দ দেওয়া হবে এত টাকা, হ্যাঁ, ঐচ্ছিক তহবিল এতজনকে এত টাকা বরাদ্দ দেওয়া হবে। এখন এই বরাদ্দের জন্য আপনি কি লোক পান না? মানে আপনি তো আরেকজনকে দিতে পারেন। আপনার কাছে যদি আপনার কানেকশন কি এতই কম যে আপনি আসলে আপনার ছেলেকে, মেয়েকে, ইয়েকে দিতে হবে? মানে একজন যে যিনি রাজনীতি করেন তিনি জানেন যে আসলে সমাজের কত মানুষের তার কাছে চাহিদা থাকে, কত মানুষের চাহিদা প্রতিনিয়ত তাকে আসলে ফেস করতে হয়। এবং এটা আসলে মানে এক অর্থে মানে অস্বাস্থ্যকর রাজনীতির জন্য। আপনি যদি ঠিকমতো রাজনীতি করতে চান, বাংলাদেশে আসলে এখনো পর্যন্ত যে ধরনের চাহিদা আছে, আপনি সত্যিকার অর্থে সততার সাথে এই চাহিদা আসলে কখনোই মেটাইতে পারবেন না, ইম্পসিবল। ফলে যেইটা আসলে যতটুকু বরাদ্দ আছে এর জন্য দেওয়ার জন্য তো বহু লোক আছে, এবং তাদেরকে দিলে পারে আপনার আসলে রাজনৈতিক দিক থেকেও আপনার জন্য সুবিধাজনক। সেক্ষেত্রে এইরকম ঘটনার কোনো আমি আসলে যুক্তি খুঁজে পাই না। ফলে এই যে জায়গাগুলো এবং এই বরাদ্দগুলো যে দেওয়া, এইখানে যে ছোটোখাটো মানে এই জায়গাগুলোতে চুরি বাটপারি করলে, মানে এখানে শব্দটা হয়তো হলো, কিন্তু ধরেন এটা করলে যে খুব বেশি লাভ হবে ব্যাপারটা সেরকমও না। ফলে এইখানে এই সংস্কৃতির জায়গাটাই আমাদের পরিবর্তন করা দরকার, যে একটা জিনিস যেটা আসলে জনগণের জন্য প্রাপ্য সেটা যাতে তার কাছে ঠিকমতো পৌঁছায়, এই বিষয়ে আসলে সকল দলেরই সচেতনতা দরকার। যদি আমরা শুধু উচ্চ মার্গীয় অনেক ধরনের নৈতিকতার বুলি দিচ্ছি, কিন্তু আসলে বাস্তবে সেটা প্র্যাকটিস করতেছি না, এইরকম জায়গা আসলে থাকা দরকার না। এবং সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সমস্ত দলই যদি কাজ করে, তাইলে আসলে যেটা সম্ভব যে বাংলাদেশের জনগণের জন্য রাষ্ট্র যে সমস্ত অন্তত সুবিধা দেয়, সেটা যদি জনগণের কাছে পৌঁছে, জনগণের বরাদ্দ যদি জনগণের কাছে পৌঁছে, তাহলে অন্ততপক্ষে একটা জায়গায় আমরা দাবি করতে পারি যে আচ্ছা, এইবার আমরা যারা নির্বাচিত হয়েছি বা যা করেছে, তারা জনগণের বরাদ্দ জনগণের কাছে পৌঁছে দিয়েছে, তারা নিজের উদ্দেশ্যে ব্যয় করে নাই। এইটুকুও যদি করতে পারে, সেটাও কিন্তু একটা অগ্রগতি। বিএনপি ও জামায়াতে ইসলামের নেতারা আবার একসঙ্গে জেলে যাবেন কিনা, বিরোধী দলের নেতা শফিকুর রহমানকে এই প্রশ্ন রেখেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরিয়ানী। তিনি বলেছিলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকে সবাই সংসদে এসেছি। ঐক্য খুব জরুরি, ঐক্যের উপর আমাদের ভর করতে হবে, ঐক্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সামনে উপস্থিত বিরোধী দলীয় নেতা কাশিমপুর জেলখানার কথা তো মনে পড়ে। একসঙ্গী তো ছিলাম, ভিন্ন তো ছিলাম না। নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার জন্য কৌশল নির্ধারণ করেছি। প্রশ্নটা হচ্ছে, আবারও একসাথে জেলে যাওয়ার যে সংখ্যাটা, সেটা আসছে কেন? ঐক্যের কোথায় ফাটল আসলে? কর্মীর জীবনে জেল তার সেকেন্ড হাউস। অতএব মানে আপনি জেলে কি যাবেন, ছিলাম, বহুবার জেলে গেছি আমরা, আমাদের নেতৃবৃন্দ, ওই জামাতে ইসলাম, বিএনপি নেতৃবৃন্দ একসাথে অন্যান্য জুলুম। সুতরাং এটা হতে পারে না, এমন তো কোনো কথা নেই। তবে আরেকটা যেটা আপনি বলতেছিলেন যে আমাদের সরকারি দল এবং বিরোধী দল, আমরা তো ওই জাতীয় পার্টির মতো বিরোধী দল চাই না, গৃহপালিত বিরোধী দল। আমরা একটা স্বাধীন, স্বাতন্ত্র, সার্বভৌম বিরোধী দল চাই, যারা ভালো কাজকে ভালো বলবে, খারাপ কাজকে খারাপ সমালোচনা। সরকারের অনেক ভুল ত্রুটি হতে পারে, সেই বিষয়গুলো ধরাই দেওয়ার জন্য তো বিরোধী দলের প্রয়োজন আছে, শক্তিশালী বিরোধী দল। তো আমি বিশ্বাস করি যে তারা সেই ভূমিকা পালন করবে। বিশেষ করে এনসিপির বেশ কয়েকজন সদস্য আছে সত্যিকার অর্থে, এবং তারা খুব ভালো ক্রিটিক করে, সমালোচনা করে, যুক্তিসঙ্গত। জামাতে ইসলামের মধ্যে যদি আরও কয়েকজন থাকতো তাহলে ভালো হতো আর কি। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট আতিকুর রহমান,
সেটা হচ্ছে সংসদে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন একটা চমৎকার প্রবণতা আমরা লক্ষ্য করছি, প্রায় সকলেই কুচি কুচি করে কাটার কথা বলেন, এগুলো ছাড়েন, আমাদের সঙ্গে চলে আসেন, আমরা ওই কুচি কুচি করার জন্য আসি নাই। প্রশ্নটা হচ্ছে কোন কোন ইস্যুতে জামায়াতকে কুচি কুচি করা হচ্ছে? সরকার দল থেকে ঐক্যের আহ্বান জানানো হচ্ছে, আপনারাও ঐক্যের কথা বলেন, তো সেটা হচ্ছে না কেন, আটকে আছে কোথায়? তার দৃষ্টান্ত আমাদের 2 মিনিট। শহীদুল ইসলাম ভাই, যে চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে হলো শতভাগ, উল্টো উনি এটা আমাদের দিকে দিচ্ছেন। ডিএমপির তালিকা 1280 জন চাঁদাবাজের তালিকা গত বছর প্রকাশ, সব কিন্তু বিএনপি ছিল। 4,500 চাঁদাবাজ হলো বহিষ্কার করেছে ওনারা দলীয় কারণে। বাংলাদেশের ফুটপাত বলেন, বাস স্ট্যান্ড বলেন, বস্তি বলেন, কোনো এলাকা বাদ নাই। এই যে কিছুক্ষণ আমি দিলাম ওনার কথা মতোই যে বিএনপি চাঁদাবাজি কাকে বলে, ফেজ এবার ফেজ উঠানো যাচ্ছে। তো যাদের বৈশিষ্ট্য হলো এটাই, কারণ বিএনপির বেশিরভাগ নেতাকর্মীর কোনো পেশা নেই, তারা এটা করেই চলে। তারা যখন জামাতকে চাঁদাবাজি বলা অভিযোগ করে, এটি একটা বড় ধরনের ক্রিটিক। কিন্তু আপনি আপনার দায়, আপনি আপনার কর্মী নিয়ন্ত্রণ করতে পারছেন না। সারা দেশে অনেকগুলো ধরনের আছে যে নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নজর উপরে কমিটি স্থগিত, হাজার হাজার উদাহরণ চাঁদাবাজির, যেখানে মানুষ মুসকি মুসকি হাসে যে টকশোতে শহীদ বেরা কী বলে চাঁদাবাজি আমার অতিষ্ঠ। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, দখলবাজি নাই যেখানে বিএনপির কোনো অবস্থান নাই। সেই জায়গায় জামাতের উনি কোথায় কী করেছেন, আবার গুগলে কিছু পাবেন না উনি, এখানে গুগলে কিছুই নাই। যেখানে বিএনপি লিখলে অটো চাঁদাবাজ বেরিয়ে আসে, সেখানে জামাতকে চাঁদাবাজি বলে এই যে বলাটা, এটা মানুষ আসলে হাসে যে কী বলছে সেখানে। উনি যেটা বলেছেন এখানে, মানে মনে হয় বিএনপি খুব দোয়া তুলসী পাতা, আমরা বলতে চাই না ঘটনাগুলো, কিন্তু দুর্নীতির হিউজ প্রমাণ সেখানে আছে, আমরা এটি প্রমাণ করব। উনি বলেছেন না যে সরকারে থাকলে অনেকেরই কিন্তু কি হয় না, প্রমাণ হয় না। আমরা মনে করি সময় আসুক না, মিডিয়া তো এখন তাকে আছে জামাত কী করি আমরা সতর্ক হয়ে যাব। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের চাঁদাবাজি বলেন, দখলবাজি যত পাওয়া বলেন, আরে জামাত এমপিদের এলাকা নিয়ন্ত্রণ করে বিএনপির লোকেরা, ওখানে আমরা বাধা দিলে বলে যে আপনি ক্ষমতা অপব্যবহার করছেন। তো যেখানে পুরো দেশটাই চাঁদাবাজের অবরণে চলছে, যেখানে হাজার হাজার লোক প্রতিনিধিত্ব হলো, ওনারা কী হচ্ছেন, বহিষ্কার হচ্ছেন, যেখানে প্রতি 3 দিনে একজন করে খুন হয়, যেখানে এক বছর 152 জন কর্মী খুন হচ্ছে চাঁদাবাজির কারণে, দখলবাজির কারণে, যেখানে আপনার এক রাউজানে 23 জন কর্মী খুন হয়েছে 10 সেকেন্ড। চাঁদাবাজি যেখানে ওনাদের নিত্য স্বভাব, নিত্য বৈশিষ্ট্য, ইনকামের সোর্স, এটাই ওনাদের সব কিছু, সেখানে জামাতের উপরে চাঁদাবাজের দায়টা যে দেওয়া, এই যে বলছেন কোটি কাটানো, এটা একটা কাজটা যে আমার দায় জামাতের উপর চাপাইয়ে দাও, এই সংস্কৃতি আমাদের বেরিয়ে আসা উচিত। যার সত্য তাই বলতে হবে, নিজের দায় স্বীকার করার চেষ্টা করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর আতিক মুজাহিদ। সরকার বিরোধী দলের ঐক্যের প্রয়োজনীয়তা এনসিপি কিভাবে অনুভব করে? দেখেন, 2 মিনিট। একটা হচ্ছে এক্সটার্নাল, জাতীয় কোনো ইস্যুতে আমি মনে করি ঐক্যর ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু ন্যাশনাল আপনার গভর্নেন্সে আপনি ব্যাড গভর্নেন্স দেবেন, সেটা আমি ক্রিটিক করব। খেয়াল করেন, কোয়েশ্চেনটা হচ্ছে গভর্নেন্স, আপনি কীভাবে শাসন দিতেছেন, শাসনে আপনার পুলিশ কীভাবে বাহিনী ইউজ করতেছেন, আপনার জাস্টিস সিস্টেম কেমনি করতেছেন, আপনি মানুষকে ওভারঅলি কীভাবে শাসন করতেছেন, আপনার এটার সাথে, তাহলে এই যে আপনার ন্যাশনাল যে গভর্নেন্স, সেটার সাথে কিন্তু আপনার পার্টি জড়িত, কারণ আপনি তো পার্টির একটা গভর্নমেন্ট, ঠিক আছে? তো আপনার পার্টি যদি অন্যায় করে, গভর্নমেন্টের দোষ হয়। অনেক সময় বলতেন ভাই আমরা তো মন্ত্রী হিসেবে দুর্নীতি করতেছেন, কিন্তু আপনার পার্টি যদি করে সেটা কিন্তু অ্যাকাউন্টেবল করা হবে। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনি বলেন যে ফরেন পলিসিতে যদি ভালো কাজ করে, উই অ্যাপ্রিসিয়েট, আমরা এটা করেছি। প্রাইম মিনিস্টার বাইরে গিয়েছে, আমরা বলেছি যে বাংলাদেশকে এবার উজ্জ্বল করেছে, ইউনুস সাহেব উজ্জ্বল করেছিল, কারণ আমরা একটা ভিজিলেন্ট, আমার স্বাধীনভাবে আমার ফরেন পলিসি নিব, আমরা কেউ কারো কথাই শুনবো না, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, থ্যাংক ইউ দিয়েছে পার্লামেন্টের নজির। কিন্তু খেয়াল করে দেয় কখনো এটা হয় না, কিন্তু আবার আমরা সেম টাইম বাংলাদেশে কোনো জায়গায় অন্যায় অবিচার হলে গভর্নমেন্টে সেটা আমরা ধরবো, 1 সেকেন্ডও ছাড়বো না। এবং আমরা দেখলাম অনেক ভেরি ইন্টারেস্টিং, এই বাজেটে কিন্তু আমি কয়েকটা ক্রিটিক করছি, অ্যাকসেপ্ট করছে। যেমন আমি ক্যাপিটাল মার্কেট নিয়ে বলছিলাম যে এখানে এতগুলো ট্যাক্স বসানো হলো কেন, দেখলাম কমায় আবার 20% আসছে। আমি বলেছিলাম সুকুককে বা আপনার বন্ডে কেন এক্সেমশন ছিল, এটা আবার বসানো হলো, আবার দেখলাম এটা এক্সেমশন তুলে দিচ্ছে। তার মানে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে, বাট অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল পার্টি হিসেবে জুলাই পরবর্তীতে বিএনপিকে আরও বাংলাদেশের মানুষ ভালো দেখতে চেয়েছিল, যে একটা পরিচালিত আরও বেশি ওনাদের দলে যদি এরকম যারা চাঁদাবাজি নাম দল নিয়ে করে, তাদেরকে আমরা চাইছিলাম যে তারা হয়তো তাদেরকে আরও বেশি এলিমিনেট করার কথা ছিল পার্টিতে বিভিন্ন পজিশনে। অনেক জায়গায় দেখেছি, নীরব সাহেবকে দেখেছি, সাইফুল ইসলাম নীরব সাহেবকে দেখেছি, ভালো ভালো স্টেপ নিয়েছে। বাট আরও যেটা যদি হয়তো, এখন অনেক জায়গায় কিন্তু ওনাদের আমরা দেখতে পাই যে আসলে এরকম কিছু লোক আছে যারা দলের নাম নিয়ে কিন্তু আমরা দেখতেছি বালুমহল দখল করতেছে, ঘাট দখল করতেছে, মানুষ ভয়ে মনে করে যে সে পার্টি সে হোল্ড করে, এটা কিন্তু আছে ট্রু, এটা অস্বীকার করার কি আছে? তো এই জায়গা থেকে বিএনপি কিন্তু জুলাই আকাঙ্ক্ষা ছিল জনগণকে জনগণের পাওয়ারে ফিরে দেওয়া, এটা যেন দলীয় পাওয়ারে না যায়, এই জিনিসটা যেন ফিরিয়ে না আসে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং জুলাই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, জুলাই
ক্ষমতাকে প্রশ্ন করে, এবং বিরোধী দলের কাজও কিন্তু ক্ষমতাকে প্রশ্ন করা, চ্যালেঞ্জ করা, অ্যাকাউন্টেবল। 10 seconds more. সেই জায়গা থেকে আমি মনে করি শেষ করে এইভাবে যে জুলাই আমাদেরকে শিখিয়েছে আগ্রাসন মুক্ত হওয়া, নতুন বাংলাদেশ বিনির্মাণ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সবাই মিলে একটা বাংলাদেশ ইনক্লুসিভ, যেটা জাস্টিসের বাংলাদেশ, যেটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, যে দলের বিরুদ্ধে হোক, আমার দলের বিরুদ্ধেগুলো আমাকে দাঁড়াইতে হবে, এই মানসিকতার বাংলাদেশ তৈরি করা। তো সেক্ষেত্রে যেটা ইনজাস্টিস যেগুলো সেগুলো তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ আবুল হাসান রুবেল। রাজনৈতিক মহলে একটা কথা আছে, বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা আন্ডার কারেন্ট ঐক্য আসলে আছে, আপনাদের কি মনে হয়? 2 মিনিট। কোন রাজনৈতিক মহলে আসলে আছে সেটা একটা বিষয়। আমি এখন মানে যা দেখতে পাই তাতে দেখা যায় যে দুই দলের ভিতরে এক সময় ছিল ঐক্য, তারা একসাথে জোট করেছেন, এখন আবার তাদের ভেতরে আবার পার্থক্য আছে, বিভিন্ন ধরনের বিরোধিতা আছে, এবং সেই বিরোধিতার জায়গাটা আছে। আবার কিছু জিনিস তো ঐক্য থাকবেই। ধরেন আপনি বাংলাদেশের পক্ষে, এটা তো প্রত্যেকের গিয়ে হতে হবে, মানে যারাই বাংলাদেশে রাজনীতি করবেন সকলকেই বাংলাদেশের পক্ষে হতে হবে, ফলে এই সমস্ত জায়গায় তো ঐক্য থাকা উচিত। আর আন্ডার হ্যান্ডে কোনো কিছু হইলে পারে তো নিশ্চয়ই আমাকে আপনাকে বলে হবে না, সেটা তো তারাই বুঝবেন, ওনারা বলতে পারবেন যে ওনারা আন্ডার হ্যান্ডে তাদের কোনো ঐক্য আছে কিনা বা আছে কিনা, বা আমার আর আতিকের ভেতরে যদি ধরেন একটা আন্ডার হ্যান্ড ঐক্য থাকে সেটাও তো আমরা আপনাদের বলবো না। মানে এটা তো আসলে কেউ আন্ডার হ্যান্ড ঐক্য কেউ আসে না। ফলে আন্ডার হ্যান্ড নিয়ে যে এই যে ষড়যন্ত্র তত্ত্ব, আসলে আমার কাছে মনে হয় এটা হলো সোশ্যাল মিডিয়ার যুগে আসলে ষড়যন্ত্র তত্ত্ব একটা রাজনীতির হাতিয়ার হিসেবে আসলে হাজির হয়। ষড়যন্ত্র তত্ত্ব জিনিসটাই আসলে একটা রাজনীতির হাতিয়ার হিসেবে হয় এবং রাজনীতিকে নানানভাবে প্রভাবিত করে। ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু আসলে ষড়যন্ত্র রাজনীতি কখনো নির্ধারণ করে না। আসলে জনগণের একটা শক্তি, জনগণের যে আকাঙ্ক্ষা, এর বাইরে গিয়ে আসলে কোনো ষড়যন্ত্র কখনো আসলে সফলও হতে পারে না। ষড়যন্ত্র সফল হয় সেটাই যেটার জন্য ইতিমধ্যেই গ্রাউন্ড আছে। যদি গ্রাউন্ড না থাকে তাহলে সেই ধরনের ষড়যন্ত্রও আসলে কোনোভাবেই সফল হতে পারে না। ফলে এই সমস্ত জায়গায় জায়গা। অন্যদিকে আমি ঐক্যের ব্যাপারে আমি বলি যে ঐক্যের ব্যাপারে ওইটাই যে আসলে একটা জাতীয় প্রশ্নে, জাতীয় মানে সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় মানে স্বার্থের প্রশ্নে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ থাকা জরুরি। এবং একইভাবে আবার এইটাও কিন্তু আসলে একটা ডেমোক্রেটিক পলিটিতে এটা খুবই জরুরি যে আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে আমি দেখিয়ে দেবো। সরকার যদি ভুল করে আসলে সরকারকে দেখিয়ে দেবে বিরোধী দল, এবং এইটা মিলিয়েই গণতন্ত্র। না হলে আসলে গণতন্ত্র কার্যকর হবে না, টেকসই হবে না। ফলে এই জায়গাতে যদি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে চাই তাহলে এইটাকে আরো শক্তিশালী করতে হবে, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। জি, ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদের কাছে ফিরি। প্রধানমন্ত্রী চীন সফরের পর সংসদে বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়াং বলেছেন ঢাকার অনুরোধের প্রেক্ষিতে উত্তরাঞ্চলের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত তিস্তার বৃহদায়তন প্রকল্পে চীন এগিয়ে এসেছে, এর বাইরে অন্য কোনো বিষয় চীনের বিবেচনায় নেই। প্রশ্নটা হচ্ছে অন্য কোন বিষয়ে বিবেচনার ইঙ্গিত এটা? ভেরি ক্লিয়ার, জিওপলিটিক্যাল এখানে ইন্ডিয়া একটা ফ্যাক্টর। এবং আপনারা জানেন যে আগামী দিনের এই অঞ্চলের পাকিস্তানের সাথে কিন্তু একটা ইস্যু আছে। দেখবেন চায়না আবার উপরে কিন্তু ব্যারেজ দিয়েছে, পাকিস্তানের পানিকে সিন্ধুতে প্রায় আগামী দিনে যুদ্ধ, অনেকে বলে যে ওয়াটার ওয়ার হবে সম্ভাবনা রয়েছে, কারণ পানি নিয়ে একটা ইস্যু আছে। আমাদেরকে দীর্ঘদিন ধরে ধরেন যে আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের পানি থেকে বঞ্চিত করে কি পরিমাণ কষ্টে আমরা এই তিস্তা পারে 2 কোটি মানুষ, আমার কুড়িগ্রামে রানিং কি পরিমাণ এই নদী ভাঙন হচ্ছে, হঠাৎ করে পানি ছাড়তেছে, আপনার ফসলি জমি একবারে নষ্ট হয়ে যাচ্ছে, মানে এই মানুষগুলো নিঃস্ব হয়ে যায়। তো এটা তো আমাদের দেশ হিসেবে আমাদের লোকগুলো, এই তো আমরা তো কুড়িগ্রামের মানুষ, আমরা মানুষ, আমাদের রংপুরের মানুষ আমরা মানুষ। সুতরাং এটার ব্যাপারে রাষ্ট্রের ইন্টারেস্ট যেটা, এটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে রাষ্ট্রের যে স্বার্থ সেটার ক্ষেত্রে চীন যেটা বলার চেষ্টা করতেছে যে তার ভূ রাজনৈতিক ইস্যুতে চায়নার সাথে ইন্ডিয়ার একটা ঝামেলা আছে, তো সেটা এখানে ইম্প্যাক্ট করতে পারে, এটা কিছু মোটের বিবেচনার বিষয় না। তো সেক্ষেত্রে আমরা কার সাথে কার কি বিবেচনা আমরা দেখব ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট, আমার পিপল ফার্স্ট। তো ন্যাশনালিজমের ফার্স্ট কাজ হলো আমার জনগণের নিরাপত্তা, তার সব কিছু দেয়া, তার সুযোগ সুবিধা দেয়া, প্রতিনিয়ত মানুষ সেইগুলোর ক্ষেত্রে তার কাজগুলো করে যাওয়া। এটা আমার কাছে মনে হয় খুব এইভাবেই মূলত চায়না প্রজেক্টিং করতেছে। আর দ্বিতীয় একটা বিষয়, আমি জুলাই যদি আমার সময় পাবো কিনা জানি না, আমরা ইদানিং জুলাই নিয়ে বেশ কিছু প্রোপাগান্ডা দেখতেছি। আমরা কিছু অ্যাঙ্করকে দেখেছিলাম যারা আওয়ামী লীগের সময় প্রচণ্ড রকম পরিমাণ এই ফেসিজম প্রতিষ্ঠা করতে হেল্প করেছে, সোমা ইসলামের মতো, তারা রিটার্ন করেছে, আমি জানি কী জন্য করতেছে। আমরা দেখেছি পান্নার মতো লোক দেখছি যারা সারাদিন গাইলে তো তারা আবার দেখছি রিটার্ন করেছে। এবং আনফর্চুনেটলি আমার নীলুফার মনিয়াপা কালকে যে কমেন্টটা করেছেন খুবই আনঅ্যাকসেপ্টেবল, এটা কখনোই জুলাই শক্তি হিসেবে করা উচিত না। এইরকম অসংখ্য লোকরে
যারা প্রতিনিয়ত, এবং আনিস আলমগীরের মতো অনেকরা আমরা দেখতেছি যে জুলাইটাকে একটা ষড়যন্ত্র তত্ত্ব, রিজিম চেঞ্জ, একটা কোনো রকমেই মানে দেশবিরোধী এবং এটা মবতন্ত্র এই প্রতিষ্ঠা করে এবং এমনভাবে পোর্ট্রে করতেছে এটা একটা জিহাদি শক্তি মানে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে হয়েছে। এইরকম নানাভাবে করা হচ্ছে জুলাইটাকে, সেটাকে আমরা কন্ডেম করি এবং কোনোভাবে এটা এরকম জুলাই সবার, এবং জুলাই বাংলাদেশকে ওই যে চায়নার বলছে যে এখানে আমরা বাংলাদেশে ফার্স্ট, এইটা চায়না বলতে পারতেছি আমরা আজকে কেন, আমরা আজকে জুলাই হয়েছে বলে আজকে চায়নার প্রজেক্ট হওয়ার মতো বা এই 10 সেকেন্ড, হ্যাঁ, আমাদের তিস্তা প্রজেক্ট হওয়ার মতো পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রীরা সাহস করে, বিরোধী দল বলার চেষ্টা করে যে আমাদের স্বার্থে আমরা যা ইচ্ছা করতে পারি, সে সরকারি দল বিরোধী দল বাংলাদেশ স্বার্থে কাজ করবে। এটা বিকজ অফ দ্য জুলাই, কারণ এরা আমাদেরকে স্পিড দিচ্ছে। আমাদের বর্ডারে দাঁড়িয়ে আমাদের বলে যে 1 ইঞ্চি ছাড়বো না, আমার বর্ডার যখন আমার বিডিআর বলে তখন আমার ভালো লাগে যে আমরা আবার সেই বড়াই বাড়িতে ফিরে গিয়েছি, আমাদের রাষ্ট্রের কোনো লোকরে হিট করলে আমরা সেটা ছাড়বো না। জি, ধন্যবাদ আপনাকে। শহীদুল ইসলাম বাবুলের কাছে ফিরে আবারও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এ নিয়ে 3টি সরকারের সঙ্গে কাজ করেছে চীন। 3 সরকারের প্রধানই চীন সফর করেছেন। চীনের রাষ্ট্রদূত অবশ্য বলেছেন এটা দুদেশের পিপলস টু পিপলস ইন্টারেস্টের জায়গা। ঢাকার অনুরোধের প্রেক্ষিতে উত্তরাঞ্চলের জীবন এবং জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত তিস্তার বৃহদায়তন প্রকল্পে চীন এগিয়ে এসেছে। এর বাইরে অন্য কোনো বিষয় চীনের বিবেচনায় নেই। এটার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন যে কোনো মূল্যে আমরা তিস্তা বাস্তবায়ন করব, তিস্তা পরিকল্পনা। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ইতিপূর্বে এই ধরনের বক্তব্য দিতে পারেন নাই। এটা হলো গার্ডস জনগণের সরকারের, হ্যাঁ। এবং চায়নার রাষ্ট্রদূত আজকে কি বলেছে, বাংলাদেশের যে কূটনীতি বা পররাষ্ট্রনীতি আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যে বাংলাদেশের বিষয়ে বহিঃশক্তির কোনো হস্তক্ষেপ আমরা মেনে নেব না করা, এরকম স্টেটমেন্ট চায়না কোনোদিন দিয়েছে কিনা? তার মানে বাংলাদেশের বন্ধু আছে, একটা স্বাধীন পররাষ্ট্রনীতি, সেটাই সরকারের পক্ষে সম্ভব, কথার কথা না, গালবাজিও না। শোনেন, এই আমার ভাই এই আলোচনা করতে চাইছিলাম আমরা একাডেমিক আলোচনা, আমার ভাই আবার ওই চাঁদাবাজির ভিতর চলে গেছে, যা অভ্যাস আর কি। খালি বলে বিএনপি চাঁদাবাজি করে, আমরা কই নেই, বিএনপিতে সব জান্নাতি লোক, সব জান্নাতি লোক। জামাত নিজের মায়ের 2 নামে চুরি করে দেয়, এই কথা কি আবার বলতে হবে এখানে? অসংখ্য ঘটনা, এই যে গুগলে আমি সার্চ দিলাম তার কথার প্রেক্ষিতে, সব যে জান্নাতি লোক। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতার ভাতিজা গ্রেপ্তার, চাঁদাবাজির অভিযোগে জামাত, এটা হলো 18 মার্চ 2026, চাঁদাবাজির অভিযোগে জামাতের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার, হ্যাঁ। তারপর ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতা গ্রেপ্তার, জামাত আরবিকে চাঁদাবাজিকে হাদিয়াবাজি বলে খাবার দেওয়ার চেষ্টা করে। না না না, এরকম 100টা আমি দিতে পারবো, 100। না 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 না, আমি বলি আপনাদের ওই সবসময় একই রকমের মেইন স্ট্রিমে রাজনীতি করেন নাই, টক শোতে নতুন আসছেন, শোনেন, শত শত টক শো করছে, হাজার হাজার। তারপরে কথা বলবেন। আমার কথা হলো কি, এই যে জামাত যে বলে তারা সব ফেরেশতা, তারা সব জান্নাতি লোক, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এইটা বললে যে আজান দিয়ে চাঁদাবাজি অন্যায় করে, হাদিয়াবাজি করে, ইসলামী ব্যাংকে করে, সেদিনকে সংসদে সালাউদ্দিন সাহেব পরিষ্কার করে বলে দিয়েছে, শুধু এটা করে না, মিথ্যা অসত্য, মানে হাজার অসত্য। সালাউদ্দিন সাহেব প্রমাণ দিয়ে বলেছেন আমির সাহেবের বিরুদ্ধে আরডিএস প্রকল্প থেকে কত টাকা নিয়েছেন, উনি আবার চ্যালেঞ্জ দেয়, তারিখ দিয়ে সময় দিয়ে এত টাকা এত এখান থেকে নিয়েছেন। একটু সুযোগ পেয়েছিল অন্তর্বর্তী সরকারের ক্ষমতার অংশ, 55টা ভাইস চ্যান্সেলরের ভিতরে 48টা জামাত নিয়ে গেছে, দিয়ে আমরা কম ভাগ পাইছি, এই জন্য পদত্যাগ করছে 18 জন। তো ভাগ যদি পায়, জামাতকে যদি সুযোগ দেন, তখন দেখবেন চাঁদাবাজি, লুণ্ঠন আর দুর্নীতি আজান দিয়ে কিভাবে করা যায়। আমরা বলি না আমাদের দলে সব লোক ভালো, আমাদের দলে খারাপ লোক আছে, বিস্তর দল, টেকনাফ থেকে তেতুলিয়া, আমরা এগুলোকে এন্ডোর্স করি না, আমরা খবর পাইলে বহিষ্কার করি, জামাত এগুলো গোপন করে, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, পার্থক্য এইটুকু, আর কোনো কথা নাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই। আপনার কাছে আলাদা কোনো প্রশ্ন নাই, আপনি কাউন্টারগুলো দিবেন এখন। এটা রাজনৈতিক মিথ্যাচার, 2 মিনিট, মিথ্যাকে বলতে বলতে সত্য প্রমাণিত করা, বুঝতে পারছেন? ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্প একদম ডাহা মিথ্যা কথা, ডাহা কোনো সত্যতা নাই, এরা পার্লামেন্ট অসত্য কথা বলেছেন, কোনো সত্য মিল নাই। আর জামাত কাউকে জান্নাত দেয়, এটা ওনারা দেয়, আসলে এই কথা পার্লামেন্টে বলা হয়েছে, মানে আর পাবে কি? যখন কোনো কথা না পায় তখন জামাত জান্নাত দেয়। আর কিছু বলেন না আপনারা সেখানে, শহীদ বেদে আমরা চিনি তো, আমরা রাজনীতি একসাথে করেছি, এখন এত বড় বড় কথা বলে আন্ডার এস্টিমেট করে, এগুলো ঠিক না, বুঝছেন? রাজনীতিতে আপনাদেরটা প্রমাণিত, আপনারা 3বার ক্ষমতা আসছেন, দেশকে বাবা দুনিতে চ্যাম্পিয়ন করেছেন, আবার কীভাবে এত লাউডলি আপনারা কথা বলেন, বোঝেন আপনারা? লাউডলি কথা বলে, এখন দুর্নীতি তদন্ত করো, বহু খবর সেখানে পাওয়া যাবে। এখন জামাত 2-1 জায়গায় ঘটনা, জামাতকে বহিষ্কার করেছে, এবং নড়াইলে ঘটনা বহিষ্কার করা হয়েছে, যেখানে এটা মানুষের সংগঠন ব্যতিক্রম থাকতে পারে। ওনাদের তো কারেক্টার হচ্ছে এটা চাঁদাবাজি করা। ইনকাম বলেন তো, ওনাদের কোনো ইনকাম আছে? কারো কোনো ইনকাম নাই, ওনাদের মনে করেন কোনো কারো মানে কোনো চাকরি নাই, কাজ একটাই, কোথায় খাল আছে, নালা আছে, ডোবা আছে, বাজার আছে, সব দখল করো আর খাও। এই যাদের রাজনীতির মূল তন্ত্র,
তারা যখন একটা সংগঠনকে income, বলে BNP যে কোনো income নাই। আমাদের সবাই এটুকু বলো। আমাদের শেষ করতে আমাদের দিন। বাবুগুরে না, আমাদের সবাই চাকরি করে, সবাই পেশাগততার দিক আছে এখানে। আপনাদের মতো 95% যাদের কোনো সোর্স অফ ইনকাম নাই, অবৈধ ইনকাম, কালো টাকার মালিক, তারা এসে একটা সৎ সংগঠনকে এসে অভিযোগ দিচ্ছেন, এটি আয়না নিজের চেহারা দেখালে ভালো হয়। বুঝছেন বাবুল ভাই, এভাবে এত ড্যাম কার বলেন না। আপনারা জানেন কে কীভাবে আসছেন, কার ইনকাম সোর্স কী আছে, কারা ঋণ খেলাপি হয়েছেন, কারা ব্যাংকগুলো দেউলিয়া করেছেন। শুধু এগুলো বলে বলে ঋণ খেলাপির সঙ্গে ওনাদের সব এখানে বরাবর। আর জামাতকে বলে জামাত কোথায় কী টাকা খেয়েছে, যেই টাকা ছাড় হয় না মানে নড়াইলের, সেই টাকা কে কোথায় ভুল কমে তাহলে সেটা ওনারা বেচ করতেছে। তার মানে কি ওনারা ওনাদের হাজারো চাঁদাবাজিটাকে আড়াল করা জামাতকে দায়ী করতেছেন। শোনেন, জামাত ইসলামের পরীক্ষিত শক্তি, এদেশের মানুষ জানে আমাদের দুজন মিনিস্টার দুর্নীতি করেন নাই ওই সময়ের ভিতরেও, আমরা গর্ব করে বলতে পারি। তো যেই দলের নেতারা দুর্নীতি করেন নাই বিশ্ব স্বীকৃত 10 সেকেন্ড। সেই দলের নেতাকে আপনি চাঁদাবাজি বলবেন, আর মানুষ দেখে না কোথায় কী করতেছে। আমি এক জায়গা জানবেন, একটা ইউনিয়ন পরিষদে দেখবেন চাঁদাবাজি কারা করতেছে, সেখানে চাঁদাবাজের একদম মহা উৎসব চলছে সেখানে। সেখানে ওনার দুই একটা ঘটনা কাইনা এটাকে লেভেল দেওয়ার চেষ্টা করেন, এটি জনগণের বিশ্বাস আচ্ছা, করে। শহীদুল ইসলাম বাবুল আরেকটা কথা বলেছেন যে আপনাদেরকে সুযোগ দিলে আপনারা আজান দিয়ে চাঁদাবাজি করবেন। এটা নিয়ে বলতে পারে অন্য কথা, সব এরকম ওই যে মানে যে ওনারা সব এরকম মনে করেন, মানে ওনারা যেরকম আমাদের এরকমই ভাবতেছে। আওয়ামী লীগ যেরকম চাঁদাবাজের দল ছিল, ঠিক আওয়ামী লীগ যাওয়ার পরে গত 1.5 বছরে এক স্টেডিয়াম পুরো দখল তো বিএমপি কায়েম করেছে। ওখানে কোথায় ডিএজি সংখ্যা ছিল ধরেন 103 জন, আমাদের 7 জন, এজি সংখ্যা আমাদের 11 জন, সব তো আমাদের ভাগে পায় নাই, ভাগে পায় নাই। ভাগে পাইলে নিত আর কি। যেখানে ওই যে বাদ মানে আপনারা দখল করতেছেন, যেখানে একটা জায়গারও কোনো দলীয় পদে আমাদের কোনো ভাইস চ্যান্সেলর দখল ছিল করতে না, পারে নাই। সেখানে সব আপনার সময় শেষে আমি আবুল হাসান রুবেলের কাছে আসতে চাই। মানে দখল চাঁদাবাজি নিয়ে যে কথা হচ্ছে দুই পক্ষের মধ্যে যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে আসলে আপনি কি মন্তব্য করবেন? 2 মিনিট। আমি তিস্তা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম প্রথমত। জি, তাহলে আমি সেই প্রশ্নটাও করি। মানে আমি চাঁদাবাজির এই তর্কটা আসলে মানে আমি এর আগেও আলাপ করেছি যে চাঁদাবাজি বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের গুরুত্ব, চাঁদাবাজি চীনা রাষ্ট্রদূতের মন্তব্য আসলে কি বার্তা দেয়? চাঁদাবাজিকেও আসলে স্ট্রাকচারে দেখা উচিত। বাংলাদেশে যে মানে আসলে ক্লায়েন্ট পেট্রন সম্পর্ক তৈরি হয়ে আছে রাজনীতিতে, সেইটার জায়গাতে যদি আপনি না গিয়ে এবং এখানে যদি আপনি বিপুল পরিমাণ কর্মসংস্থান তৈরি এগুলোতে না করেন, একজন আরেকজনকে অবজ্ঞামূলক আমরা কথা বলতে পারি, সেটাতে কোনো লাভ হবে না। হ্যাঁ, উনি যেমন বলছেন যে ধরা যাক যে মানে ওনাদের বিষয়ে, বা উনিও বলছেন যে বিএনপি কারো কোনো আর্থিক নাই, তো এটা তো বাংলাদেশেরই মানুষ। তাহলে বাংলাদেশের মানুষের যে আসলে কর্মসংস্থানের প্রশ্ন, বাংলাদেশের মানুষের যে প্রশ্ন, এই সমস্ত জায়গাতে আমাদেরকে আসলে হাত দিতে হবে। এবং এখানে মানে রাজনীতিকে এই পেট্রন ক্লায়েন্ট রিলেশনের বাইরে আনতে হবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, আমি মনে করি না একদিনের সমাধান হবে। এবং তিস্তার প্রসঙ্গে যেটা বলা দরকার, সেটা বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা খুবই জরুরি। তিস্তা মহাপরিকল্পনা জরুরি এবং তিস্তার ভাঙন বিভিন্ন জায়গায় হয়, সেখানে অতিরিক্ত পানি, বিশেষত বর্ষাকালে আসলে পানি ছেড়ে দেওয়া হয় এবং সেই সময় আসলে বিপুল পরিমাণে পানি আসে। কিন্তু মানে আরেকটা জিনিস এটার সাথে জরুরি, মহাপরিকল্পনার সাথে এটা জরুরি, সেটা হচ্ছে যে আসলে তিস্তা চুক্তিও জরুরি। তিস্তার যে পানি বন্টন চুক্তি, এই পানি বন্টন চুক্তি ছাড়া আসলে এই মহাপরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে না, বা যে পরিমাণে আসলে এখান থেকে সুবিধা পাওয়া যেত বা মানুষ সুবিধা পেতে পারতো সেটা সে পাবে না। ফলে এইখানে আসলে আমাদের এখানে মানে ভারতের কাছ থেকে এটা আমাদের আদায় করতে হবে, তিস্তার চুক্তিটা আদায় করতে হবে। এবং তিস্তার চুক্তিটা যাতে আন্তর্জাতিক নদীর নিয়ম অনুসারে হয়, জাতিসংঘের 1997 সালে গৃহীত যে আন্তর্জাতিক কোরাইবেরিয়ান রিভারের যে চুক্তি, সেটা অনুসারে যাতে বাংলাদেশ তার ন্যায্য হিসাব পায়, ওইখানে যাতে এর উজানে এত সংখ্যক ড্যাম যাতে আসলে তারা নির্মাণ করতে না পারে, সেই সমস্ত বিষয়ে আমাদের আসলে পুরোপুরিভাবে মানে একটা বার্গেইন করে প্রয়োজনে জাতিসংঘকে সালিসি প্রতিষ্ঠান রেখে এখানে আসলে চুক্তিটা করা দরকার, যাতে করে আসলে এই তিস্তা মহাপরিকল্পনার সুফল উত্তরবঙ্গের মানুষের ঘরে ঘরে পৌঁছে। আবুল হাসান রুবেল, অ্যাডভোকেট আতিকুর রহমান, ডক্টর আতিক মুজাহিদ এবং শহীদুল ইসলাম বাবুল, আপনাদের চারজনকে ধন্যবাদ আজকের রাজনীতির আয়োজনে আসার জন্য। দর্শক, রাজনীতিতেও শেষ বলতে কিছু নেই, তবে আজকের আমাদের আয়োজন এখানেই শেষ হচ্ছে। আমরা ফিরবো আগামী রোববার ঠিক রাত 9টায়। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।